আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পজিশন কোন কোন জায়গায় স্ট্রং রাষ্ট্রের এবং কোন কোন জায়গায় ঘাটতি আছে। আমি যদি ইন্ডিয়া, মায়ানমার, হ্যাঁ, এই সব দেশের সাথে তুলনা করে দেখব যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী সেনাবাহিনীর অবস্থান কোথায় কোথায় স্ট্রং এবং কোথায় কোথায় দুর্বল, এবং ভবিষ্যতে সেই দুর্বলতা কাটানোর জন্য কী কী প্ল্যান নেওয়া হইতেছে। তো আমরা সেনাবাহিনীর ডিভিশনে যেতে হবে। আপনারা যে ছবিটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে সব ডিভিশন আছে সেসব ডিভিশনের অবস্থান। রংপুরে 66 পদাতিক ডিভিশন। এখন বলতে পারেন ডিভিশন কি, অনেকে হয়তো বেসিক জানেন না। ডিভিশন হলো সেনাবাহিনীর একটা ফরমেশন যেখানে মোরাললেস 8 থেকে 15,000 পর্যন্ত সৈনিক অবস্থান করে সাধারণত। কখনো কখনো সেটা 24-25 হাজারও হতে পারে, সেটা ডিভিশনের সাইজ অনুযায়ী ডিপেন্ড করে। সাধারণত হয় 8 থেকে 15,000। তো যতগুলো ডিভিশন দেখতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর, এগুলো প্রত্যেকটাকে একটা ডিভিশন। এখন প্রত্যেক ডিভিশনে আপনার ওই কাছাকাছি রেঞ্জের একটা সেনাবাহিনী থাকে, 8 থেকে 15,000-এর মতো। তো রংপুরে আছে একটা সেনা ডিভিশন, 66 পদাতিক ডিভিশন। এটা এটা হচ্ছে বগুড়ায় একটা ডিভিশন। এটা হচ্ছে টাঙ্গাইলে, ঢাকার পার্শ্ববর্তী, বেশি দূরে না, ময়মনসিংহকে কেন্দ্র করে এই ডিভিশনটা কাজ করে। এটা সম্ভবত 11 পদাতিক ডিভিশন। সিলেটে আছে 17 পদাতিক ডিভিশন। এটা হলো ঢাকার 9 ডিভিশন। এটা হলো 46 ব্রিগেড। এটা হলো 46 ব্রিগেড হচ্ছে আপনার একটা আলাদা ব্রিগেড, হলো ডিভিশন থেকে অনেক ছোট হয়। 5,000-এর মতো সেনা থাকে সর্বোচ্চ। আর যশোরে আছে হলো আপনার 55 পদাতিক ডিভিশন। আর বরিশালে আছে 7 পদাতিক ডিভিশন। কুমিল্লা এই অঞ্চলে আছে হলো আপনার 33 পদাতিক ডিভিশন। আর চিটাগংয়ে আছে হলো 24 পদাতিক ডিভিশন। আর কক্সবাজার অর্থাৎ যে রামুতে আছে আমাদের 10 পদাতিক ডিভিশন। আমি এই ডিভিশনের নামটা মানে কত ডিভিশন আমি ভুলে গেছি এই মুহূর্তে। তো যাই হোক, বগুড়ার এই ডিভিশনটা আছে। আগে কিন্তু আমাদের এই খুলনার এই ডিভিশনটা ছিল না, 15 বছর আগে যদি চিন্তা করি, 10-15 বছর আগে। তারপরে এই 10 পদাতিক ডিভিশনও ছিল না এবং 17 পদাতিক ডিভিশনও ছিল না। তো এই ডিভিশনগুলো গঠন করা হয়েছে, হুইচ ইজ রিয়েলি নিডেড। কেন? কারণ হচ্ছে সিলেট হলো আমাদের জন্য খুবই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটা জায়গা, স্ট্র্যাটেজিক লোকেশন বলতে পারেন। কেন গুরুত্বপূর্ণ দেখেন, এটা কিন্তু ইন্ডিয়ার জায়গা। হ্যাঁ, এইগুলো কিন্তু ইন্ডিয়া। এখন দেখেন, এটা হলো ত্রিপুরা আর এটা হলো আমাদের ফেনী করিডর। এখানে এই ফেনী করিডর যদি দখল করে, আমাদের কিন্তু চিটাগং থেকে বাংলাদেশের যে মূল ভূখণ্ড সেখানে বিচ্ছিন্ন হয়ে যায়। যদিও বাংলাদেশ সমুদ্র পথে, যে এইগুলো বে অফ বেঙ্গল, তো সমুদ্র ইয়া দিয়ে যোগাযোগ করতে পারবে চিটাগংয়ের সাথে, কিন্তু সেটা স্থলপথের অত্যন্ত সমস্যা। কিন্তু বাংলাদেশ বরঞ্চ আর উল্টা পদক্ষেপ নিতে পারে। যেমন ধরেন, এই যে হলো আপনার খাগড়াছড়ি, এই খাগড়াছড়ি থেকে যদি সিলেট পর্যন্ত দখল করা হয়, এর 60 কিলোমিটার, মাত্র 50-60 কিলোমিটার। এই 60 কিলোমিটার দখল করলে পুরো ত্রিপুরা রাজ্য বাংলাদেশের হয়ে যায়। মানে চিন্তা করেন স্ট্র্যাটেজিক্যালি কত গুরুত্বপূর্ণ। তো 17 পদাতিক ডিভিশন আর এদিকে যদি 24 পদাতিক ডিভিশন, এখানে 24 পদাতিক ডিভিশনের আওতায় অনেকগুলা সেনানিবাস আছে, অনেকগুলো ব্রিগেড আছে। যেমন খাগড়াছড়িতে সেনানিবাস আছে। এখান থেকে আরও যদি স্ট্রং বেস তৈরি করে এখানে, এবং সেটা যদি অ্যাটেম্প নেয় 17 পদাতিক ডিভিশন এবং 24 পদাতিক ডিভিশন, সহজেই এই জায়গাটা দখল করে ফেলানো সম্ভব এবং ভারতের উল্টা বিপদে পড়বে। এছাড়াও 17 পদাতিক ডিভিশন আরও কাজ করতে পারে। এই যে ভারতের যে 7 রাজ্য এখান দিয়ে, হ্যাঁ, এখানেও কিন্তু অ্যাটেম্প নিতে পারে যদি প্রয়োজন মনে করে তাহলে। ঠিক আছে? তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এখন যদি দেখেন আপনি লোকেশন, তাহলে দেখতে পাইবেন যে মোটামুটি সব জায়গায় বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাস আছে মোরাললেস। তো ঘাটতি কোথায় আছে? আগে ঘাটতি ছিল যেমন যশোর 55 পদাতিক ডিভিশন পুরা দক্ষিণবঙ্গের এই সব 400-500 কিলোমিটার দূরে যেও কাজ করতে হতো। এখন সেটা করা লাগবে না। এখন বরিশাল 7 পদাতিক ডিভিশন আছে। আর বরিশাল এইগুলা বা ঢাকার এইগুলো হলো খুবই কৌশলগতভাবে ইম্পর্ট্যান্ট বেজ। কেন বেজ ইম্পর্ট্যান্ট? এইখান থেকে আপনার সাপ্লাই চেইন ঠিক রাখা সম্ভব। যেমন সীমান্তে যুদ্ধ হবে, তো সীমান্তের ঘাটিগুলোতে তো মিসাইল হামলা বেশি হবে, তখন তাকে সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য এইগুলা ভালোভাবে কাজ করতে পারবে। তো মিডল অঞ্চলে যে বেসগুলো আছে, এখান থেকে মূলত সাপ্লাই চেইন ঠিক রাখবে। তো বরিশাল বেসটাও ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট।
ঢাকার বেসগুলো ইম্পর্ট্যান্ট, অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু সীমান্তের বেস অনেকে মনে করেন গুরুত্বপূর্ণ, আসলে বিষয়টা সঠিক না। তাকে সাপ্লাই ঠিক রাখলে সে তো যুদ্ধ করতে পারবে না, সেক্ষেত্রে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপরেও আপনি যদি মানে এখানে তো বড় বড় করে দেওয়া, তাতে মনে হচ্ছে যে সবখানেই মনে হয় মানে খুব স্ট্রং পজিশন আছে। বিষয়টা এরকম নয় যে সবখানেই খুব একটা স্ট্রং বেস আছে। যেমন ঢাকার অল্প একটু জায়গা এখান দিয়ে, হ্যাঁ, তো যাই হোক এগুলো পুরোটা কভার দেয়। এখন যে জায়গাটা আমি মনে করি দুর্বলতা আছে সেটা হলো কুমিল্লায় তো আছে এখানে একটা বেস, চিটাগাংয়ে আছে, কিন্তু সিলেট 17 পদাতিক ডিভিশন এবং এই কুমিল্লা ডিভিশনের মাঝামাঝি জায়গায় এই এই জায়গার এই সব পয়েন্টগুলোতে বেস করেছে, কিন্তু একটা ডিভিশন গঠন করা বোধহয় সম্ভব যদি চায়। অথবা এখানে না যদি গঠন করে তাও তো সমস্যা হবে না, যদি এই যে টাঙ্গাইলের তো ঘাটাইল এখানে ময়মনসিংহকে কেন্দ্র করে যদি একটা ডিভিশন গঠন করে এই অঞ্চলে, তাহলেও সেটা বেশ একটা স্ট্রং পজিশন তৈরি হয়। এই খবরে মানে এখান থেকে সিলেট এবং সিলেট থেকে আপনার ইয়া পর্যন্ত কুমিল্লা ফেনী পর্যন্ত এই রিজনে আরও একটা ডিভিশন খুবই দরকার, আসলে খুবই প্রয়োজন। কারণ এই যে ডিভিশনটা দেখতেছেন এটা কিন্তু ঢাকার পার্শ্ববর্তী, ঢাকায় 2টা ডিভিশন লাগে আমাদের স্ট্র্যাটেজিক রিজার্ভ হিসেবে, সেটা 9 ডিভিশন, আর টাঙ্গাইলের এই ডিভিশনটা কাজ করে, কিন্তু সেটা ময়মনসিংহকে সাপ্লাই দেওয়া উচিত না। তো সেক্ষেত্রে আমি মনে করি ময়মনসিংহ এবং এই অঞ্চলকে কভার করার জন্য এইভাবে কোনো একটা অংশে একটা ডিভিশন গঠন করলে বোধহয় খারাপ হয় না। অথবা সিলেট পদাতিক ডিভিশনের সাথে এইভাবে ভাগ করে নিতে পারে, এইভাবে ভাগ করে নিতে পারে, এটা সিলেট দেখলো, এটা ময়মনসিংহ দেখলো, তাহলে 33 পদাতিক ডিভিশনের উপর চাপ কম পড়ে, তখন ত্রিপুরাটা আমরা খুব সহজে ক্যাপচার করে নিতে পারবো যদি প্রয়োজন মনে করি। তো এখানে একটা ডিভিশন দরকার, মানে এখানে একটা ডিভিশন আমাদের দরকার, একটা ডিভিশন এখানে এই জায়গা নিয়ে আমাদের একটা ডিভিশন দরকার। আর একটা ডিভিশন দরকার হচ্ছে এই উত্তর অঞ্চলে একটা না বরং 2টা ডিভিশনেই বেশি প্রয়োজন। এই বগুড়া ডিভিশন তো আছেই, কিন্তু 55 পদাতিক ডিভিশন এবং বগুড়ার যে ডিভিশন এর মধ্যে অনেক ফাঁকা, বিশেষ করে রাজশাহী অঞ্চলের দিক থেকে চিন্তা করতে গেলে। তো সেক্ষেত্রে রাজশাহী, বগুড়ার থেকে রাজশাহী কিন্তু ভালো একটা ডিস্টেন্স, আর যেহেতু ওইটা পদ্মা নদীর এই অংশে, এখন ওখানে একটা কম্পোজিট ব্রিগেড যদিও মোতায়েন করছে, কিন্তু ওখানে একটা ডিভিশন এই অঞ্চলে, বিশেষ করে এই জায়গাগুলো পুরোটা ফাঁকা, অনেক বড় একটা ডিস্টেন্স, ঢাকার আশপাশ দিয়ে থাকে, সাভার থেকে ওখানে তো সাপ্লাই চেইন ঠিক রাখবে। সেক্ষেত্রে 55 পদাতিক ডিভিশন এবং বগুড়া ডিভিশনের মাঝামাঝি একটা ডিভিশন গঠন করা যেতে পারে। আমার কাছে মনে হয় এটা খুবই একটা ভালো পজিশন তৈরি হয়। তাহলে সাপ্লাইটা দেখেন কত সুন্দরভাবে ঠিক রাখা সম্ভব হয়, এখান দিয়ে ভালো অবস্থান থাকে। রংপুরে নতুন করে ডিভিশন দরকার নেই, বরং এখানে ছোট ছোট বেজ আছে, এইগুলোই আনাব, কারণ সীমান্তবর্তী এলাকা তো এখান থেকে সাপ্লাই ঠিক রাখতে পারবে খুব সহজে, সহজে সাপ্লাই ঠিক রাখতে পারবে। আর যদি আর একটা বিষয় কাজ করছে, এই জায়গা কিন্তু সুন্দরবনের এলাকা, ঠিক আছে, ডেল্টা এরিয়া, মানে প্রচুর নদী নালা খাল বিল এখান দিয়ে, তো এখানটা যুদ্ধ করে জল করে এত সহজ না। তো সেক্ষেত্রে এই অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেজেন্স খুবই কম, যদিও সেটা অতটা দরকার নাই, কিন্তু তারপরেও দরকার আছে কিছু কিছু দৃষ্টিভঙ্গি থেকে। সেই দরকারটা কি? সেই দরকারটা হচ্ছে ডিফেন্সিভ। তো ডিফেন্সিভটা কিভাবে করা যায়? আমাদের যে বাংলাদেশ আর্মির রিভার অ্যান্ড ব্রিগেড, অর্থাৎ নদীপথে যারা যুদ্ধ করে, মেরিন সৈনিক হিসাবে যারা কাজ করে, নৌবাহিনী তো আমাদের মেরিন নাই, তো মেরিন ধরেন এদের রিভার অ্যান্ড ব্রিগেডকে। তো এই রিভার অ্যান্ড ব্রিগেডের হেডকোয়ার্টার হয়েছে কিশোরগঞ্জে, রাষ্ট্রপতি আব্দুল হামিদের এলাকায়। সে নিজে ইনফ্লুয়েন্সে ওই বেসের নামও দিছে হলো আব্দুল হামিদ বেইস। তো ওই এলাকা ডেফিনেটলি একটা নদীমাতৃক এলাকা বা বাওয়ার টাওয়ার আছে, কিন্তু ওখানের পরিবর্তে আমার মনে হয় খুলনার এই অংশটায় যদি রিভার অ্যান্ড ব্রিগেডের হেডকোয়ার্টার হইতো, মনে হয় বাংলাদেশ আর্মি বেটার থাকতো। কারণ ট্রেনিং যদি আপনি চিন্তা করেন, এখানে পানি কাদা বন জঙ্গল অনেক বেশি ছিল, ট্রেনিংও অনেক বেটার পাইতো, তারপরে ফ্যাসিলিটি বেটার পাইতো, ইনভায়রনমেন্টে ওরকম হয়তো যে আমি যে জায়গায় যুদ্ধ করবো সে জায়গায় আমি আমার কাজটা করতেছি। তো সেক্ষেত্রে রিভার অ্যান্ড ব্রিগেডের হেডকোয়ার্টার আমার মনে হয় ওখান থেকে সরাই এখানে দিলে বেটার হইতো। একটা মানে স্ট্রং একটা ব্রিগেড এই অঞ্চলে প্রতিষ্ঠা করা দরকার, যারা অলমোস্ট ফ্রিডমগুলি কাজ করবে। ফ্রিডম ব্রিগেডই দরকার। এই যে ঢাকার যে 46 ব্রিগেড আছে, ঢাকার এই যে 46 ব্রিগেড, এটা ফ্রিডমলি কাজ করে। একটা ডিভিশন যেমন স্বাধীন, তো ব্রিগেড সাধারণত স্বাধীন থাকে না, কিন্তু এটা স্বাধীনভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। তো রিভার অ্যান্ড ব্রিগেডটাকে যদি ফ্রিডমলি এখানে বসানো যায়, তাহলে কিন্তু পর্যায়ক্রমে ডিভিশনও দেওয়া যেতে পারে এখানে, এটা কোনো একটা সমস্যা না। কারণ বাংলাদেশ আর্মির বর্তমানে সদস্য সংখ্যা হচ্ছে 1,00,000
70-এর মতো, 1,70,000-এর মতো। আর অন্য রিপোর্ট অনুযায়ী 1,80,000 মতো ধরেন, ওয়ার্ল্ড ব্যাংক সহ অন্য অন্য রিপোর্ট অনুযায়ী। কিন্তু এটা এনাফ না, তো এটা 2,20,000-এ যাবে একটা সময়। তো 2,20,000 মোটামুটি একটা আইডিয়াল বলতে পারেন। তো 2,20,000 যদি যায়, তার মানে সৈনিক বাড়বে 40,000 মোরাললেস। আর আর এই হিসেবে অনুযায়ী আরও বেশি। তো যাই হোক না কেন, 40,000 মানে কি আপনার 4 ডিভিশন সৈনিক। তো 4 ডিভিশনের মধ্যে এই অঞ্চলে যদি একটা ডিভিশন তৈরি করে, আর এখানে যদি একটা ডিভিশন তৈরি করে, তো এখানে একটা ডিভিশন তৈরি করাই যায় 30,000, তো 40,000 বেশি হয়ে যায়। আর চিটাগংয়ে আমার মনে হয় আরও একটা ডিভিশন দরকার, কারণ চিটাগংয়ের ডিভিশন যদি নাও সম্ভব হয়, চিটাগং এই ইয়াটাকে প্রেজেন্স বাড়ানো দরকার। এখানে মিলিটারি বেস আরও বৃদ্ধি করতে হবে, কারণ মিলিটারি বেস এখানে কম হয়ে গেছে, কারণ ভৌগোলিক দুর্গম অঞ্চল। তো সেক্ষেত্রে মিলিটারি বেস দিয়ে পুরো অঞ্চল সুন্দরভাবে কভার দেওয়া অনেক সময় অনেক কঠিন হয়ে যায়। তো সেক্ষেত্রে ব্রিগেড না হলে এখানে আমাদের 24 পদাতিক ডিভিশন চট্টগ্রামে যেটা আছে, এখানে সবচেয়ে বেশি সৈনিক আছে। বাংলাদেশের আর কোনো ডিভিশনে এত সৈনিক নেই, এত সৈনিক এখানে আছে, মানে প্রচুর পরিমাণে সৈনিক ডিপ্লয় আছে, প্রয়োজনেই ডিপ্লয় আছে। তো তারপরেও আমার মনে হয় এই চট্টগ্রামের এই অংশটাকে ভাগ করে নিলে 24 পদাতিক ডিভিশন যদি আপনার এই শহরের অংশ দেখে, এরকম শহরের অংশ দেখে, আর হিল ট্র্যাক্সের যে এরিয়াগুলো, এখানে যদি আপনার এই 10 পদাতিক ডিভিশন, যেটা বান্দরবনের এই অংশটা এবং কক্সবাজার এবং বান্দরবন এই অংশটা যদি 10 পদাতিক ডিভিশন আন্ডার দিয়ে দেওয়া হয়, 10 পদাতিক ডিভিশন আন্ডারে এরকম একটা অংশ দিয়ে দিলে, আর একটা ডিভিশন এখানে গঠন করলে, এই যে এই সব জায়গায়, মানে এটা পারফেক্ট প্লেস। ইন্ডিয়ান বর্ডার থেকে ধরেন 50 কিলোমিটার বা 60 কিলোমিটার দূরে যদি একটা মানে ডিভিশন গঠন করে হয় এখানে, এটা কিন্তু ডিভিশন এখানে দেখাইতেছে, কিন্তু আসলে মানে ডিভিশন কিন্তু এইখানে, মানে 24 পদাতিক ডিভিশন। তো এই জায়গায় যদি একটা ডিভিশন গঠন করে, তাহলে কিন্তু সহজেই এই অংশগুলো কাভার দেওয়া যায় অ্যান্টি টেরোরিজম মিশনের জন্য। পাশাপাশি এখানে স্ট্রং পজিশন থাকা মানে কি, 17 পদাতিক ডিভিশন দিয়ে আমি এটা কাট আপ করতাম যদি প্রয়োজন হয়। আমি 50 কিলোমিটার 60 কিলোমিটার কাট আপ করলে 40 থেকে 60 কিলোমিটার আমার এই পুরো ত্রিপুরা রাজ্য চলে আসবে, যদি প্রয়োজন হয়। আমি বলতেছি না যে আজকে হামলা করবো যে, কিন্তু প্রয়োজন হতে পারে না ফিউচারে।